হ্যালো বন্ধুরা, ওয়েলকাম টু ম্যাথ গুরু। 2022 টিচার রিক্রুটমেন্ট নিয়ে একটা বড় আপডেট আছে। একটা মামলা যেটা সুপ্রিম কোর্টে 11 আগস্ট 2024-এ অলরেডি আপনারা স্ক্রিনে দেখছেন, সেইটা লিস্টিং হয়ে গেছে হেয়ারিং জন্য। আপনাদের জানা আছে 2022 টিচার রিক্রুটমেন্টে অ্যাট প্রেজেন্ট নোটিফিকেশান হিসাবে যদি আমরা দেখব তাহলে মোটামুটি 800+ ভ্যাকেন্সিটা এখনই অবধি ফাঁকা আছে। মাঝখানে 20-22 রেগুলার ডিএলএডদের কিছু ক্যান্ডিডেটদের জয়েনিং হয়েছিল যারা মেরিট লিস্টের মধ্যে ছিল, কিন্তু 20-22 রেগুলার ডিএলএডরা দাবি দিচ্ছে কি যা রিমেনিং ভ্যাকেন্সি আছে সবগুলোটা ওদেরকে দিতে হবে। কিন্তু এখানে একটা সমস্যা এটা আছে কি এনআইএস ডিএলএড ক্যান্ডিডেটরাও এই দাবিটা দিচ্ছে কি আমরা সুপ্রিম কোর্ট থেকে অর্ডার ওদের পাশে আছে কি 3 মাস মধ্যে আমাদেরকে জয়েনিং দিতে হবে। বিশেষ করে 1233 জন যারা সুপ্রিম কোর্টে পিটিশনার ছিল তাদেরকে বোর্ডে জয়েনিং দিতে হবে, কিন্তু ডকুমেন্ট ভেরিফিকেশান নিয়ে ওদেরকে ঝুলে রাখানো হয়েছে, বিশেষ করে এনআইএস ডিএলএডদেরকে। তো 20-22 রেগুলারদের যা রিমেনিং ভ্যাকেন্সি আছে সেই ভ্যাকেন্সিটা ওরা চাকরি পায়, তাই জন্য ওরা মামলা করেছে। আর শুধু ডাইরেক্টলি এটা কন্টেম্প অফ কোর্ট একটা মামলা। এর হেয়ারিংটা অলরেডি একটা হেয়ারিং অলরেডি আপনার 31/7/2024 হয়েছে। হেয়ারিংয়ে কী হয়েছে সেইটা আগে আমি দেখিয়ে দিচ্ছি। 31/7 হেয়ারিংয়ে এখানে লেখা আছে লিস্ট অফ দ্য ফাইনাল ডিসপোজাল non-miscellaneous day. Upon hearing the council, the court made the following list of the final disposal on 11/8/2026 non-miscellaneous day. মানে এই মামলাটা 11 তারিখে ফাইনাল হেয়ারিং জন্য লিস্টিং করানো হয়েছে। আর যে রিমেনিং ভ্যাকেন্সি কারা পাবে, এনআইএস ডিএলএডরা পাবে না 20-22 রেগুলার ডিএলএডরা পাবে, সেইটা 11 তারিখে একটা ফাইনাল হেয়ারিং পরে আমরা জানতে পারবো। 31 তারিখে যা হেয়ারিং হয়েছিল সেখানে কিছু খুব বেশি হেয়ারিংটা হলো না, কারণ ওখানে বোর্ডে প্রেসিডেন্ট নেই, প্রাইমারি বোর্ডে প্রেসিডেন্ট নেই, তাই জন্য মামলাটা ঠিকঠাক করে হেয়ারিং হলো না। নিশ্চিত এই মামলাটা কন্টেম্প অফ কোর্ট যেখানে করা হয়েছে সেখানে গৌতম পাল যখন যিনি প্রেসিডেন্ট ছিল তার নামে মামলাটা করা হয়েছে, কিন্তু তারপরে উনি রিজাইন দিয়ে দিয়েছে, গভর্নমেন্টটাও চেঞ্জ হয়ে গেছে, অনেক কিছু এই 2-3 মাস মধ্যে চেঞ্জেস এসেছে, আপনাদেরও জানা আছে। কিন্তু বোর্ড ওখানে যা প্রাইমারি বোর্ড জানিয়েছে কি উনি খুব তাড়াতাড়ি এই মামলাটাকে দেখছেন আর যে সমস্যা আছে আইনি জটিলতা আছে সেইটা মিটিয়ে রিক্রুটমেন্ট প্রসেসটা কমপ্লিট করে দেবেন। আর তাই জন্য এই মামলাটা 11/8/2026 মামলাটা আবার লিস্টিং হয়েছে। তো আশা করছি তার মধ্যে মানে 11 তারিখে আগে ওয়েস্ট বেঙ্গল প্রাইমারি বোর্ড নতুন প্রেসিডেন্ট কী হবে সেইটা আমরা জানতে পারবো। তারপর যখন নতুন প্রেসিডেন্টটা এসে গেলে নিশ্চয়ই রিক্রুটমেন্ট প্রসেসটা আবার চালু হয়ে যাবে, যেমনি আমাদের এসএসসিতেই হয়েছে। অনেক তারপরে কোশ্চেন করবে কি 2025 টিচার রিক্রুটমেন্টে তাহলে কী হলো। আমি আপনাদেরকে আগেও জানিয়েছি, আজকেও জানাচ্ছি কি যতদিন নতুন প্রেসিডেন্ট আসবে না ততদিন অবধি 2025 টিচার রিক্রুটমেন্ট হোক না হলে 2022 টিচার রিক্রুটমেন্ট হোক পুরোপুরি বন্ধই থাকবে। আমি নিজেই গিয়েছিলাম, ওখানে গিয়ে খোঁজ নিলাম, তো ওখান থেকে পরিষ্কারভাবে জানানো হয়েছে নতুন প্রেসিডেন্ট আসলে পরেই রিক্রুটমেন্ট প্রসেসটা স্টার্ট হবে। নতুন প্রেসিডেন্ট কবে আসবে সেটা পুরোপুরি গভর্নমেন্ট হাতেই আছে। গভর্নমেন্ট কবে কাকে পাঠাবে নতুন প্রেসিডেন্ট করে সেটা গভর্নমেন্টে একমাত্র বলতে পারবে। কিন্তু কোর্টে যেমনি যা আমি দেখেছি 31 তারিখে সেরকম দেখা পরে আমরা বুঝতে পেরেছি, আশা করছি 11 তারিখ আগে কোনো নতুন প্রেসিডেন্টটা আমরা দেখতে পারবো, কারণ সুপ্রিম কোর্ট এই মামলাটা ফাইনাল লিস্টিং করে দিয়েছে 11 তারিখে, যেটা আপনাদেরকে আমি একটু আগে দেখালাম। এরপরে বিহারে ফর্মটা অলরেডি বেরিয়েছে, অনেক বলছে আমরা কি ওই ফর্মগুলোটা ফিল আপ করতে পারবো, তো আপনারা নিশ্চিত ফর্ম ফিল আপটা করতে পারবেন, কিন্তু আগের মতন যেমনি বিপিএসসি টিআরই 1, 2, 3 সেরকম অন্য রাজ্যেরা চান্সটা পাবে না। যে বিপিএসসি 4.0-তে ওখানে একটা রিজার্ভেশন পলিসি ইমপ্লিমেন্ট করা হয়েছে, যেখানে মোটামুটি সব যদি আমি রিজার্ভেশনটাকে ক্যালকুলেট করি তো 89 to 88% চাকরি যারা বিহারে থাকে, যাদের বিহারে ডোমিসাইল আছে তারই পাবে। রিমেনিং 10-12% যা আছে সেইটা অন্য রাজ্যের জন্য ছাড়া হয়েছে, কিন্তু 88% অ্যাপ্রক্স আমি বলছি 88% ভ্যাকেন্সিটা যারা বিহারে থাকে তাদের জন্য রিজার্ভ করা হয়েছে। এটা ম্যাক্সিমাম স্টেটে এরকমই করা হয়, যেরকম আমাদের রাজ্যে এরকমই করা হয়। প্রেফারেন্সগুলোটা যারা ওয়েস্ট বেঙ্গলে থাকে তাদেরকেও দেওয়া হয়,
আর যারা WB টেট পাস করে থাকে তাদেরকেই তারই ইন্টারভিউতে অংশগ্রহণ করতে পারে। কিন্তু আপনাদের বিহারে তো বিহার টেট হয় না, ওখানে তো ডাইরেক্টলি যারা টেট পাস করে ডাইরেক্টলি ওরা BPSC পরীক্ষায় বসে যায়। তাই জন্য BPSC 1, 2, 3-তে কী হয়েছিল, অনেক ক্যান্ডিডেট যারা বাইরের রাজ্য থেকে পরীক্ষা দিয়েছিল তারা চাকরি পেয়ে গেছে, আর যারা বিহারের রাজ্যতে থাকে তারা চাকরি পায়নি। সেই নিয়ে ওরা আন্দোলন করেছে, তারপরে গভর্নমেন্ট বাধ্য হয়ে এই রিজার্ভেশন পলিসিটাকে ইমপ্লিমেন্ট করেছে। কিন্তু আপনারা ফর্ম ফিল আপ করতে পারবো। অনেক বলছে কি এমনি তো হচ্ছে যারা বিহারে BPSC TRE 3.0-তে চাকরি পেয়েছে তাদেরকে বাদ দেওয়া হচ্ছে। তাহলে ওখানে ম্যাটারটা একটু আলাদা, সেইটা NIS থেকে ওরা DLED করে দিচ্ছে, তার জন্য ওদেরকে বাদ দেওয়া হচ্ছে না। অ্যাকচুয়ালি যখন BPSC TRE 3.0 ফর্ম বেরিয়েছিল, মানে আপনার 10 আগস্ট 2024 সুপ্রিম কোর্টের জাজমেন্ট আগে, তো সেই সময় NIS DLED ইনভ্যালিড ছিল, আর ওদের নোটিফিকেশনে পরিষ্কারভাবে লেখা ছিল কি NIS DLED ফর্ম ফিল আপ করতে পারবে না, কারণ সুপ্রিম কোর্ট ওদেরকে বাদ দিয়েছে। 28 নভেম্বর 2024 যে সুপ্রিম কোর্টের জাজমেন্ট সেইটাকে ফলো করে ওরা NIS DLEDদেরকে বাদ দিয়েছে। কিন্তু কিছু ক্যান্ডিডেটরা ফর্ম ফিল আপ করেছে, পর ওরা আপনার BPSC পরীক্ষাটা পাস করে চাকরিটাও পেয়ে গেছে। কিন্তু পরে যখন কিছু রেগুলার ক্যান্ডিডেটরা গিয়ে কমপ্লেন করেছে কি যখন নোটিফিকেশনে পরিষ্কারভাবে লিখেই ছিল কি NIS DLED ফর্ম ফিল আপ করতে পারবে না, বিশেষ করে শুধু BPSC TRE 3.0 জন্য সমস্যা হচ্ছে, তাহলে ওরা কী করে এই ফর্মটা ফিল আপ করে চাকরিটা পেয়ে গেছে। কিন্তু সেইটাও খুব বেশি সমস্যা না, কারণ যখন 10 ডিসেম্বর 2025 সুপ্রিম কোর্টে যা জাজমেন্ট এসেছিল NIS DLED পক্ষে, সেখানে পরিষ্কারভাবে লেখা ছিল কি সেই জাজমেন্টগুলোটা 28 নভেম্বর 2024 থেকে এই ইমপ্লিমেন্ট করা হবে, মানে রেট্রোস্পেক্টিভ ডেট থেকে এই জাজমেন্টগুলোটা ইমপ্লিমেন্ট করা হচ্ছে। তো ওদের খুব বেশি সমস্যা হবে না নিশ্চিত, যদি ওরা অলরেডি যোগাযোগ করেছে ওদের যে প্রাইমারি বোর্ডের রিক্রুটমেন্ট বোর্ড আছে BPSC, যদি ওখান থেকে ওদের সমস্যাটা সমাধান হোক ঠিক আছে, নাহলে ওরা আবার হাইকোর্টে কেস করে সেই মামলাটাকে একটা হেয়ারিং মধ্যে সেটা সর্ট আউট করা যাবে। কারণ সুপ্রিম কোর্ট যা জাজমেন্ট দিয়েছে NIS DLED পক্ষে 10 ডিসেম্বরে, সেটা 28 নভেম্বর থেকেই আপনাদের ইমপ্লিমেন্ট করা হয়েছে, মানে যে দিন থেকে NIS DLEDদেরকে সবাই বাদ দিয়েছিল সেই দিন থেকেই জাজমেন্টগুলোটা আবার NIS DLEDকে নিতে হবে, সেই রকম একটা জাজমেন্ট অলরেডি সুপ্রিম কোর্ট দিয়েছে। তো সেইটা নিয়ে ভাবনা না, যদি আপনারা তারপরেও ফর্ম ফিল আপটা করতে পারেন তো ফর্ম ফিল আপটা করতে পারেন। সেখানে বাংলা মিডিয়ামে কিছু ভ্যাকেন্সিটাও বের হয়েছে, কিন্তু আবার বলে দিচ্ছি যেমনি BPSC TRE 1, 2, 3 যেরকম সব ক্যান্ডিডেটরা ইকুয়ালি ট্রিট করা হয়েছিল, জেনারেল ক্যান্ডিডেট অন্য রাজ্য হোক না হলে বিহারের রাজ্য হোক, কিন্তু এরপরে BPSC 4.0-তে সেরকম হবে না। অন্য রাজ্যদেরকে 10 থেকে 12% ওরা আপনারা বলতে পারবো ওরা চাকরির জন্য ফাইট করবে, বাকি 88% যারা বিহারে আছে তাদের জন্য রিজার্ভ করা হয়েছে সিটগুলোটা। এরপর আরেকটা আমি সমস্যাটা দেখছি, যেমনি আমি কোনো একটা অন্য ভিডিওটা আপলোড করছি, যেমনি আমাদের এডুকেশন মিনিস্টারের কোনো ভিডিওটা থাকলে সেইটা আমি আপলোড করছি, যেখানে আমি NIS DLED টাইটেল দিয়েই ভিডিওটা আপলোড করছি, কিন্তু ওখানে NIS DLED কোনো কথা বলা যাচ্ছে না। তো অনেক ক্যান্ডিডেট, অনেক আমাদের বন্ধু যা আমার ভিউয়ার আছে ওরা কমেন্ট বক্সে বলছে এখানে তো NIS DLED কোনো গল্পই নেই, তারপর আমি NIS DLED টাইটেলটা করে কেন ভিডিওটা করেছি, নাহলে থাম্বনেলটা কেন ভিডিওটা করেছি। দেখুন একটা জিনিস আপনাদেরকে বুঝতে হবে, প্রত্যেকটা মিনিস্টার NIS DLED যখন ওয়ার্ডটাই ইউজ করবে তারপরে ওই ভিডিওটা NIS DLED রিলেটেড সেইটা নয়। যেমনি একটু আগে আমি 2 দিন আগে যা ভিডিওটা আপলোড করলাম, যেখানে ওয়েস্ট বেঙ্গল প্রাইমারি বোর্ড মানে ওয়েস্ট বেঙ্গল এডুকেশন আর NIS থেকে একটা ডিল সাইন হয়েছে, যেখানে NIS যতগুলো কোর্সগুলোটা আছে সেইটাও আমাদের ওয়েস্ট বেঙ্গলে ইমপ্লিমেন্ট করা হবে, যেটা বাংলা DD বাংলা নিউজ চ্যানেলও দেখিয়েছে। তাহলে মানে হলো NIS তো আমাদেরকে DLEDটাও করেছে, তাহলে সেইটাও ইমপ্লিমেন্ট করা হবে, তাই জন্য আমি সেই ভিডিওটা আপলোড করেছি। তাছাড়াও অনেক ভিডিওটা আমি আপলোড করি যেখানে NIS DLED কথাটা বলে থাকে না, কিন্তু রিমেনিং ভ্যাকেন্সি নাহলে যা আইনের জটিলতাগুলোটা যে ভ্যাকেন্সি আছে সেই নিয়ে কথা বলা হয়। তো আইনের জটিলতা হোক নাহলে রিমেনিং ভ্যাকেন্সি নিশ্চিত সেইটা 2022 টিচার রিক্রুটমেন্ট হোক নাহলে SSC রিক্রুটমেন্ট হোক, সেখানে তো এই দুটি আইনি জটিলতা আছে, যেখানে আমাদের NIS DLED 2022 টিচার রিক্রুটমেন্টের সম্পর্ক হোক নাহলে 2025 সম্পর্ক হোক, যখন ওখানে NIS DLED নামটা নাও উচ্চারণ হয়েছে তারপরেও তো ওই ভিডিওটা নিশ্চিত একটা NIS DLED ক্যান্ডিডেটদের জন্যই আছে, কারণ রিমেনিং ভ্যাকেন্সি আইনের জটিলতা সেটা কাদের জন্য কাদের আছে, তো NIS DLEDদেরই তো আছে। প্রাইমারি বোর্ডে যদি আমি রিক্রুটমেন্টটা বলি, তাহলে NIS DLED ওয়ার্ডটাই ইউজ করলে সেই ভিডিওটা NIS DLEDদের জন্য হবে, সেইটা তো নয়। তাহলে আপনাদেরকে একটু ভিডিওগুলোটা ভালো করে দেখতে হবে, ভালো করে বুঝতে হবে। সেই ভিডিওটা তো অলরেডি বাংলাতেই আছে, তাহলে বাংলা থেকে আমি কী করে আবার ইজি ল্যাঙ্গুয়েজে আবার বাংলাতে ট্রান্সলেট করবো, আপনারা তো ভালোই বাংলা বুঝতে পারেন। তো
তো এটা আপনারা যখন আমি যে ভিডিওটা আপলোড করছি যেখানে এনআইএস ডিএলএড থাম্বনেলে আছে, মানে ওখানে কোনো না কোনো সম্পর্ক ওর ভিডিও এনআইএস ডিএলএড থেকেই আছে। এর মাঝখানে অনেকেরা বলছে আমাদের ফিউচারটা কি, অনেক এমনিও আছে যারা ভাবছে অন্য রাজ্যে যখন এনআইএস ডিএলএডটা চাকরি পেয়ে গেছে, সেটা আমি লিখেছি গুড নিউজ ফর এনআইএস ডিএলএড, তার মানে ওরা ভাবছে কি ওয়েস্ট বেঙ্গলই কিছু গুড নিউজটা চলে এসেছে। ওদেরকেও একটু জানা, আপনারা একটা টিচার আছেন, আপনাদের যদি অন্য কেউ, যখন আপনি স্কুলে যাবেন বাচ্চারা যখন কাঁদবে, বাচ্চারা যখন খুশি হবে তার সাথে সাথে আপনাদেরকেও খুশি হতে হবে, বাচ্চারা যখন স্যাড হবে তার সাথে সাথে আপনাদেরকেও স্যাড হতে হবে। তাহলে আপনাদেরকে এইরকম মেন্টালিটি সেট, অন্যরা চাকরি পেয়ে গেছে আমরা তো পাইনি, তাহলে কোনো আমাদের লাভটা হলো না, সেই মেন্টালিটিটা আপনাদেরকে বাইরে হতে হবে। কারণ যখন যে রাজ্য হোক এনআইএস ডিএলএডটা যদি চাকরি পেয়ে যাচ্ছে, তাহলে ডাইরেক্টলি না হলে ইনডাইরেক্টলি ওয়েস্ট বেঙ্গল এনআইএস ডিএলএডদের জন্য একটা ভালো খবর। কারণ যত অন্য রাজ্যরা এনআইএস ডিএলএডদেরকে চাকরি দেবে তত বেশি আমাদের গ্রাউন্ডটা স্ট্রং হবে। কারণ যখন অন্য রাজ্যরা যখন চাকরি দিতে পারে তাহলে আমরা কেন পাবে না, সেইটা নিয়ে আমরা একটা তর্ক বিতর্ক, যখন কোর্টে গিয়ে মামলাটা হবে সেখানে আমরা শো করতে পারবে না। সাথে সাথে ওয়েস্ট বেঙ্গল এডুকেশন মিনিস্টার হোক না হলে কোনো মিনিস্টার পাশে যখন আমরা যাব সেখানে আমরা দেখাবো কি অন্য রাজ্যে বিজেপি সরকার যখন এই ডিগ্রিটাকে ভ্যালিড মানছে তাহলে আমাদের রাজ্যে কেন মানছে না। তা এটা একটা আমাদের ভালো গ্রাউন্ড। যেমনি রিসেন্টলি আমি একটা ভিডিও করলাম যেখানে মধ্য প্রদেশে মোটামুটি 800+ এনআইএস ডিএলএড ক্যান্ডিডেটদেরকে ডকুমেন্ট ভেরিফিকেশন জন্য আবার ডাকা হয়েছে, যেখানে অ্যাডিশনাল ডকুমেন্ট নামে আপনাদের এক্সপিরিয়েন্স সার্টিফিকেটটা চাওয়া হয়েছে কি আপনাদেরকে এক্সপিরিয়েন্স সার্টিফিকেটটা দেখে আপনারা ইন সার্ভিসে আছেন কি আছেন না সেটা প্রুভ করতে হবে। তাহলে এটা তো ভালোই একটা নিউজ, শুধু মধ্যপ্রদেশের জন্য না, আমাদের ওয়েস্ট বেঙ্গলের রাজ্যের জন্য। যখন আমরা ঠিকঠাক জায়গায় নিজে কথাটা রাখবো সেখানে আমরা ওখানে লিডারদের মিনিস্টারটাকে দেখিয়ে দেবো। দেখুন এইটা রিসেন্টলি একটা নোটিফিকেশান যেখানে এনআইএস ডিএলএডদেরকে সুপ্রিম কোর্ট অর্ডার করে বাদ দেওয়া হয়েছিল, তারপর সুপ্রিম কোর্ট যখন এনআইএস ডিএলএড পক্ষে জাজমেন্টটা দিয়েছে সেইটা কী ডকুমেন্ট ওখানে চাওয়া হচ্ছে, শুধু এক্সপিরিয়েন্স সার্টিফিকেট। তাহলে আমাদের রাজ্যে এরকম সমস্যাটা কেন হচ্ছে সেইগুলোটা আমরা বলতে পারবো। তো অন্য রাজ্যে যখন এনআইএস ডিএলএডদের জন্য কোনো ভালো খবরটা আসে সেটা ডাইরেক্টলি না হলে ইনডাইরেক্টলি আমাদের জন্য ভালো খবর, যতদিন অবধি আমাদের রাজ্যে এনআইএস ডিএলএডদেরকে অ্যাকসেপ্ট করছে না। এর মাঝখানে কিছু নতুন আপডেটটা আসলে আমি আপনাদেরকে জানিয়ে দেবো। চ্যানেলে নতুন থাকলে চ্যানেলকে সাবস্ক্রাইব করুন। থ্যাংক ইউ।